হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যদি তোমরা ইন্ডিয়া থেকে চেক রিপাবলিক আসতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। চেক রিপাবলিক আসবে কিন্তু ভিসা প্রসেস বুঝতে পারছো না, কি কি ডকুমেন্টস লাগে, কতদিন সময় লাগে, আজকের ভিডিওতে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। আগেই বলি, এই সেনজেন ভিসা কাকে বলে। সেনজেন ভিসা হলো এমন একটা ভিসা যেটা দিয়ে তোমরা ইউরোপের 27টা কান্ট্রি একসাথে ভিজিট করতে পারবে। এই লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। একবার ভিসা পেলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আলাদা করে আর ভিসা করতে হবে না। সাধারণত 90 ডেজের জন্য এই ভিসা দেওয়া হয়। তো এই চেক রিপাবলিকও সেনজেন ভিসা ক্যাটাগরিতে আসছে। প্রথমে বুঝতে হবে তোমার কোন ধরনের ভিসা লাগবে। শর্ট টার্ম ভিজিট বা ট্যুরিজমের জন্য লাগবে সেনজেন ভিসা টাইপ সি। এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন ট্যুরিজম, ফ্যামিলি ভিজিট, বিজনেস, কনফারেন্স। তুমি কোন ক্যাটাগরিতে আসতে চাও সেটা সিলেক্ট করে নেবে। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ট্যুরিস্ট ভিসার ব্যাপারে বলে রাখি, যদি ইউরোপে মাল্টিপল সেনজেন কান্ট্রি ভিজিট করো তাহলে যে দেশে সবচেয়ে বেশি দিন থাকবে সেই দেশের এম্বাসি থেকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। আর যদি মাল্টিপল সেনজেন কান্ট্রিজে ইকুয়াল নাম্বার অফ ডেজ থাকো তাহলে যে দেশে ফার্স্ট এন্ট্রি করবে বা যে দেশে ফ্লাই করবে সেই দেশের এম্বাসি থেকে ভিসা করতে হবে। সেনজেন কান্ট্রিজের ট্যুরিস্ট বা শর্ট টার্ম ভিসা অ্যাপ্লাই করতে হবে ভিএফএস গ্লোবালের পোর্টাল থেকে, যারা এই কমপ্লিট ভিসা প্রসেসটা সামলায়। ওয়েবসাইটটা খুললে দেখতে পাবে এখানে অ্যাপ্লাই ফর ভিসা অপশন আছে। এখানে তোমাকে স্টেপ ওয়াইজ গাইড দিয়ে দেবে। এখান থেকে যেমনি তুমি পেয়ে যাবে তুমি কোন টাইপের ভিসা অ্যাপ্লাই করতে চাও। যেমনি এই লিস্টে আছে ট্যুরিজম, ভিজিট ফ্যামিলি, বিজনেস, কনফারেন্স। তো আমি ট্যুরিজম সিলেক্ট করলাম। এখানে তুমি সব ডিটেলস পেয়ে যাবে। সব থেকে প্রথম ডকুমেন্ট যেটা লাগবে সেটা হলো এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই লিঙ্ক থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে কিরকম হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট বের করে ফিল আপ করে এম্বাসিতে জমা করতে হবে যেদিন তোমার অ্যাপয়েন্টমেন্ট পড়বে। তো প্রথম ফিল্ডটা নর্মালি যেরকম ফ্যামিলি নেম, সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো ফিল আপ করে নিতে পারবে। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার বলতে যেটা আমাদের আধার নাম্বার, পাসপোর্ট নাম্বার কিন্তু নয়। ট্রাভেল ডকুমেন্ট, তোমার যে টাইপের পাসপোর্ট অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করবে। এখানে তুমি সিলেক্ট করবে তোমার পারপাস অফ জার্নি, কিসের জন্য তুমি সেই সেনজেন কান্ট্রিটা ভিজিট করতে চাইছো। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন অ্যান্ড আদার মেম্বার স্টেটস অফ ডেস্টিনেশন। এখানে মেইন ডেস্টিনেশনে সেই কান্ট্রিটা মেনশন করবে যেখানে তুমি সবচেয়ে বেশি দিন থাকবে। এছাড়াও বাকি যে সেনজেন কান্ট্রিজ ভিজিট করবে সেগুলোও মেনশন করবে। জার্মানিতে ধরো 5 ডেজ থাকছো আর অস্ট্রিয়াতে 3 ডেজ, তাহলে মেইন ডেস্টিনেশন হবে কিন্তু জার্মানি। আর যদি ইকুয়াল নাম্বার অফ ডেজ থাকো তাহলে মেইন ডেস্টিনেশন হবে যে কান্ট্রিতে ফার্স্ট এন্ট্রি করছো। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি মানে যে কান্ট্রিটাতে তুমি প্রথম ফ্লাই করছো সেই কান্ট্রির নাম এখানে মেনশন করবে। নাম্বার অফ এন্ট্রিজে তুমি কতবার সেনজেন এরিয়া এন্টার করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। এই সেনজেন এরিয়া থেকে একদিনের জন্য যদি বেরিয়ে যাও তাহলে ভিসা ইনভ্যালিড, আবার নতুন করে ভিসা করে আসতে হবে। ধরো তুমি ইন্ডিয়া থেকে ফ্রান্স পৌঁছালে 1 মার্চ, ফ্রান্স থেকে জার্মানি গেলে আর জার্মানি থেকে ইন্ডিয়া ব্যাক করলে 15 মার্চ, তাহলে সেটা হয়ে গেল সিঙ্গেল এন্ট্রি। এখানে যদিও ধরো তোমার ভিসা ভ্যালিড দেখাচ্ছে 30 এপ্রিল অবধি, কিন্তু এই ডেটের মধ্যে যদি আবার সেনজেন কান্ট্রি ভিজিট করতে চাও তাহলেও আবার নতুন ভিসা করে আসতে হবে, কারণ তুমি অলরেডি একবার এক্সিট করে ফেলেছো। 2 এন্ট্রি মানে দুবার সেনজেন এরিয়াতে ঢুকতে পারবে এই একই ভিসা নিয়ে। ধরো প্রথমবার তুমি ইন্ডিয়া থেকে জার্মানি এলে আবার ব্যাক করলে ইন্ডিয়া, আর সেকেন্ড টাইম তুমি ইন্ডিয়া থেকে স্পেন এসে আবার ব্যাক করলে ইন্ডিয়া, তাহলে এই সেকেন্ড টাইমের জন্য নতুন ভিসা লাগছে না। কিন্তু এই যে তুমি সেকেন্ড টাইম সেনজেন এরিয়া থেকে বেরিয়ে গেলে তখন ভিসা ইনভ্যালিড হয়ে গেল। আর মাল্টিপল এন্ট্রিজ মানে তুমি যতবার ইচ্ছা সেনজেন কান্ট্রিতে এন্ট্রি আর এক্সিট করতে পারো
ওই ভিসা ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর এবার আমরা দেখে নেব আমাদের আর কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে এই ভিসা অ্যাপ্লাই করতে গেলে। তো সেই ভিএফএস গ্লোবালের সাইটেই ডকুমেন্টস রিকোয়ার্ড সেকশনটাতে একটা লিঙ্ক থাকবে, যেটা ক্লিক করলে একটা চেকলিস্ট পেয়ে যাবে। সাপোর্টিং ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে, যেটা তোমাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, এছাড়াও রয়েছে পাসপোর্ট, এছাড়া দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। সো ভিসা পারপাসের জন্য স্পেশাল একটা সাইজ হয়, তো সেই অনুযায়ী তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রোভাইড করতে হবে। মিনস অফ ট্রান্সপোর্ট মানে অফকোর্স ফ্লাইটের টিকিটস। এই যে তুমি ইন্ডিয়া থেকে চেক রিপাবলিক বা যে কোনো সেনজেন কান্ট্রিজ ভিজিট করতে আসবে, তার সমস্ত ফ্লাইটের টিকিট, রিটার্ন জার্নিরও। এছাড়াও তুমি যে সেনজেন কান্ট্রিজের মধ্যে ঘুরে বেড়াবে, সেটাও যদি কোনো ট্রেন বা ফ্লাইটে করছো, তাহলে তার টিকিটসগুলোও কিন্তু প্রোভাইড করতে হবে। প্রুফ অফ লজিং মানে যে হোটেল রিজার্ভেশনস গুলো হয় প্রত্যেকটা সেনজেন কান্ট্রিজ, যেটা ধরো তোমার ট্রাভেল প্ল্যানস এর মধ্যে আছে, সেই সমস্ত সেনজেন কান্ট্রিজে কোথায় কোথায় থাকবে তার অ্যাকোমোডেশন ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। এরপর আসছি হচ্ছে কভার লেটারে। তো এটা একটা লেটার যেখানে তোমাকে মেনশন করতে হবে তোমার ট্রাভেল পারপাস, মানে তুমি কোন পারপাসে চেক রিপাবলিক ভিজিট করতে আসছো, সেটা ট্যুর পারপাসে হতে পারে, যে কোনো অন্য পারপাসে হতে পারে। আর এছাড়া হচ্ছে তোমার ট্রাভেল পুরো বাজেটটা, তার এক্সপেন্সগুলো, ট্রাভেল আইটিনারি, এভরিথিং তোমার এই কভার লেটার যেন মেনশন থাকে। আমার কাছে একটা স্যাম্পল কভার লেটার আছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা এই স্যাম্পলেই তোমাকে লেটারটা লিখতে হবে, যেখানে তুমি অবশ্যই মেনশন করবে তোমার ফুল নেম, তোমার পাসপোর্ট নাম্বার, যদি তুমি এমপ্লয়েড হও তাহলে তোমার কোম্পানি নেম, তুমি কবে থেকে এমপ্লয়েড, ট্রাভেল পারপাসের জন্য যে তুমি আসছো, আর ট্রাভেল আইটিনারি মানে যে যে সেনজেন কান্ট্রিজগুলো তুমি ভিজিট করছো, কত কত দিন সেখানে থাকছো, সেই সমস্ত ডিটেলসটা তোমাকে এখানে ব্রেকডাউন করতে হবে। এছাড়া হচ্ছে তোমার ট্রাভেল বাজেট, মানে তুমি নিজের এক্সপেন্স কভার করছো না কেউ তোমাকে স্পন্সর করছে, সেই সমস্ত ডিটেলসও মেনশন থাকবে। এছাড়া হচ্ছে লিস্ট অফ অ্যাটাচ ডকুমেন্টস যা তুমি প্রোভাইড করছো, পাসপোর্টের কপি, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত রিজার্ভেশন ডিটেলস, ফ্লাইট আর হোটেলের, ট্রাভেল ইন্স্যুরেন্স, ব্যাংক স্টেটমেন্ট। যদি তুমি এমপ্লয়েড হও তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি স্লিপস, আইটিআর, লিভ অ্যাপ্রুভাল লেটার, এই সমস্ত কিন্তু তোমাকে প্রোভাইড করতে হচ্ছে। এরপর চলে আসছি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সে। তো এমন একটা ইন্স্যুরেন্স তোমাকে করতে হবে যেটার মিনিমাম কভারেজ যেন থাকে 30,000 ইউরোস। তো ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য ইন্ডিয়ান ব্যাংকসেও কথা বলতে পারো, ওদের সাথে যদি কারো টাই আপ থাকে তো ওরাও ইন্স্যুরেন্স করে দিতে পারে। এবার প্রুফ অফ ফিন্যান্সের জন্য প্রথমেই যেটা তোমাদের অ্যারেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো লাস্ট 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে হবে, আর এটাতে যেন অবশ্যই স্ট্যাম্প আর সিগনেচার থাকে ব্যাংকের। তো তোমরা ব্রাঞ্চে চলে যেতে পারো, যেখানে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কথা বলতে পারো। ব্রাঞ্চ ম্যানেজারের কাছে বললেই ব্রাঞ্চ ম্যানেজার সেই ব্যাংকের স্ট্যাম্প আর সিগনেচার করে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু ইস্যু করে দেবে। যারা এমপ্লয়েড তাদের জন্য সেম, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আর পে স্লিপেও অবশ্যই যেন স্ট্যাম্প আর সিগনেচার থাকে। তো সেই ক্ষেত্রে কোম্পানিকে রিকোয়েস্ট করবে, আর এই স্ট্যাম্প আর সিগনেচার ছাড়া ডকুমেন্ট কিন্তু এমবাসি অ্যাকসেপ্ট করবে না। ফিনান্স ক্যালকুলেশনটা আমি চেক রিপাবলিক স্পেসিফিক বলছি, বাকি কান্ট্রিজের জন্য আলাদা হতেই পারে। তো 30 দিন বা তার কম থাকলে 1565 চেক ক্রাউন্স পার ডে হিসেবে 46,950 চেক ক্রাউন্সের ইকুইভ্যালেন্ট মানি যেন ব্যাংকে থাকে। আর 30 দিনের ওপরে স্টে বা আপ টু 90 ডেজ যেটা বলছি, তার জন্য অবশ্যই বেসিক যেটা 46,950 সেটা থাকছেই, তার সাথে একটা 6,260 চেক ক্রাউন্স ইচ ইন্ডিভিজুয়াল মান্থের জন্য অ্যাড করতে থাকতে হবে। তুমি যদি ট্রাভেল পারপাসে আসো কোনো ট্রাভেল এজেন্সির সাথে, তাহলে তারও কোনো ডকুমেন্ট থাকলে সেটাও প্রোভাইড করতে হবে। এছাড়াও আমি বলবো কিছু এক্সট্রা ডকুমেন্টস হ্যান্ডি রাখতে, যেমনি ম্যারেজ সার্টিফিকেট থাকলে সেটা, রেশন কার্ড, আধার কার্ড। তো এগুলো অনেক সময় চাইতেও পারে নাও চাইতে পারে, তো যখন তুমি অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছ তো এইগুলো ক্যারি করলে বেটার আর কি। তো এই সব ডকুমেন্টস রেডি হয়ে যাওয়ার পর আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। তো তোমার নিয়ারেস্ট ভিএফএস গ্লোবালের অফিস কোথায় আছে সেখানে দেখে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপরে আমাদের পে করতে হবে ভিসা ফিজ। তো
তো ভিসা ফিস সম্বন্ধে এখানে ইনফরমেশন দেওয়া আছে, কোথায় কত ভিসা ফিস লাগছে। আর এই ফিসগুলো কিন্তু নন রিফান্ডেবল। ইন কেস ধরো তোমার ভিসা রিজেক্ট হয়ে গেল, এই ফিস কিন্তু ফেরত পাবে না। এরপরে তোমাকে যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেদিনকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে তোমার এই সব ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, তার সাথে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে। আর এই ভিসা প্রসেসটা তুমি চেক রিপাবলিক আসার 6 মান্থসের মধ্যে স্টার্ট করে দিতে পারো। আর এই ভিসা প্রসেস করতে জেনারেলি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 15 to 20 ডেজের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবে। ইন কেস কিছু কমপ্লিকেশনস থাকলে সেটা 45 ডেজ অবধি এক্সটেন্ড হতে পারে। তো এই সেনজেন ভিসা নিয়ে এবার তুমি চেক রিপাবলিক ছাড়াও বাকি সেনজেন কান্ট্রিজও কিন্তু ঘুরে বেড়াতে পারবে। শর্ট টার্ম ভিসার পরে এবার আমরা চলে আসছি লং টার্ম ভিসাতে। এটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন স্টাডি, সায়েন্টিফিক রিসার্চ, যেখানে মোর দ্যান 90 ডেজের স্টে লাগবে। পিএইচডি বা পোস্ট ডক্টরেটের জন্য এই সায়েন্টিফিক রিসার্চ ভিসাটা দরকার হয়। এখানেও লিস্ট অফ ডকুমেন্টস অনেকটাই সেম শর্ট টার্ম ভিসার মতো, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এক্ষেত্রে আলাদা। তো এখান থেকে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, যেটা হচ্ছে এরকম দেখতে একটা গ্রিন ফর্ম হবে। এটাকেও ফিল আপ করে নিয়ে তোমার যেদিনকে এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট পড়বে সেটা জমা করতে হবে। এছাড়া ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট অবশ্যই, তাছাড়া 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। বায়োমেট্রিক ডেটা দেওয়ার জন্য তোমাকে এমবাসিতে যেতেই হবে। হোস্টিং এগ্রিমেন্ট বলতে অবশ্যই যে ইউনিভার্সিটিতে তুমি জয়েন করবে তার যে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট, এছাড়াও ওয়েজ স্টেটমেন্ট যেটা তুমি প্রুফ অফ ফিনান্স হিসেবে দেখাতে পারবে। আর হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট, মানে এই যে তুমি চেক রিপাবলিকে এসে থাকবে তার একটা প্রুফ, সেটা ইউনিভার্সিটির ডরমেটরির কনফার্মেশনও হতে পারে। এরপর রয়েছে হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, মানে যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলি। তো এটা তুমি পাসপোর্ট অফিস যেটাই রয়েছে তোমাদের নিয়ারেস্ট সিটিতে, সেই পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করে নিতে পারো। তো এখানে এরকম অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি তুমি দেখো, এখানে তোমার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে যে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যাপারে। আর পাসপোর্ট অফিস থেকে করানোটাই সবচেয়ে বেশি বেটার একটা অপশন। এরপর রয়েছে ভিসা ফিস। তো এখানেও তুমি পুরো ডিটেলসটা দেখতে পারবে। যেমনি এটার ক্ষেত্রে হচ্ছে লং টার্ম ভিসা বা রেসিডেন্স পারমিট টাইপ ডি, তার জন্য কত কত ফিস তোমার লাগছে। ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এই ক্ষেত্রে আগে লাগছে না, তুমি যখন ভিসা কালেক্ট করতে যাবে সেই সময় কিন্তু এটা সাবমিট করতে হবে। আর এই মেডিকেল ইন্স্যুরেন্সটা তুমি যদি ইউনিভার্সিটি জয়েন করো তো ওরাই তোমাকে প্রোভাইড করছে। এই সব ডকুমেন্টস ছাড়াও আরও যে 2টো ইম্পর্টেন্ট স্টেপ যেটা লাগে এই লং টার্ম রেসিডেন্স পারমিটের ক্ষেত্রে, সেটা হলো এই সাপোর্টিং ডকুমেন্টসগুলোকে চেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। তো তুমি যে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্টটা পাচ্ছ, যেটা তোমার কোনো একটা চেক ইউনিভার্সিটি পাঠাচ্ছে, সেগুলো সমস্ত চেক ল্যাঙ্গুয়েজেই থাকবে। কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস বলতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ধরো, বা তোমার যে হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট হবে, সেই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই চেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। আর ট্রান্সলেট করা মানে গুগল ট্রান্সলেটর ইউজ করে জাস্ট ট্রান্সলেট করলে চলবে না, কোনো সার্টিফাইড ট্রান্সলেশন এজেন্সিকে দিয়েই এই ডকুমেন্টসগুলোকে ট্রান্সলেট করাতে হবে। এছাড়া হচ্ছে অ্যাপোস্টাইল, মানে লিগালি ভ্যালিডেট করা তোমার এই ডকুমেন্টসগুলো, যাতে সেটা অন্য কান্ট্রিতেও ভ্যালিড থাকে, তুমি সেগুলো ইউজ করতে পারো। তো অ্যাপোস্টাইলের ক্ষেত্রেও অ্যাপোস্টাইল এজেন্সি রয়েছে, সেখানে তুমি কন্ট্যাক্ট করলে তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো পাঠাতে হবে, তারপরে সেখানে ওরা স্ট্যাম্প করে তোমাকে আবার ওটা বাই কুরিয়ার পাঠিয়ে দেবে। তো আমার কাছে 2টো ডকুমেন্টস আছে, আমি তোমাদের অ্যাজ অ্যান এক্সাম্পল দেখিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আমার মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেটটা, এটা আমি চেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছি। আর যে ট্রান্সলেশন এজেন্সি থেকে করিয়েছি তাদের একটা স্ট্যাম্প আর সিগনেচার এখানে থাকবে। তো এটা হচ্ছে তোমার প্রপার সার্টিফাইড এজেন্সি থেকে ট্রান্সলেট করা। আর এটা হচ্ছে অরিজিনাল যে মাস্টার্সের আমার ডিগ্রি সার্টিফিকেটটা, সেটাকেও আমি অ্যাপোস্টাইল করিয়েছি। অ্যাপোস্টাইল মানে এই যে এইভাবে তোমাকে স্ট্যাম্প আর সিগনেচার মেরে এই ডকুমেন্টটা আবার তোমাকে ওরা পাঠিয়ে দেবে বাই কুরিয়ার। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু ক্যারি করতে হবে তুমি যখন এমবাসিতে যাবে তোমার অ্যাপয়েন্টমেন্টের দিনে। এরপরে তুমি যে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেটারও একটা ফরম্যাট আছে। তুমি যখন মেল করবে, এখানে দেখো স্পেসিফাই করা আছে তুমি কিভাবে সেই অ্যাপয়েন্টমেন্টের ইমেলটা করবে, যেখানে তোমাকে মেনশন করতে হবে তোমার ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আর যে পারপাসে তুমি ট্রাভেল করতে চাও, যে তুমি পিএইচডির জন্য মানে সায়েন্টিফিক রিসার্চের জন্য তুমি ট্রাভেল করছো,
এছাড়া ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর তোমার পাসপোর্টের স্ক্যান কপি। তো এই সব কিছু প্রোভাইড করে তবেই কিন্তু তুমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেলটা করতে পারছো। আর এই লং টার্ম ভিসা প্রসেস হতে কিন্তু একটু বেশি দিন সময় লাগে। তো ম্যাক্সিমাম হচ্ছে 60 ডেজ যেটা বলা আছে। আমি যেমনি আমার ভিসা পেয়েছিলাম 45 ডেজের মাথায়। তো মোটামুটি 60 ডেজ তোমাকে ওয়েট করতে হবে সেই ভিসার রিসিভ করার জন্য। আর ভিসা পেয়ে তুমি চেক রিপাবলিকে ট্রাভেল করার পরে 3 দিনের মাথায় এখানে ফরেন পুলিশে গিয়ে কিন্তু তোমাকে ইন পার্সন একটা রেজিস্টার করে আসতে হবে যে তুমি এখানে এসে গেছো। আর তোমার প্লেস অফ রেসিডেন্স বা রেন্টাল এগ্রিমেন্ট যেটা থাকবে সেটা নিয়ে যাবে, যাতে ওখানে রেজিস্টার্ড হয়ে যায় যে তুমি এই অ্যাড্রেসে থাকছো। তো সেটা একটা ইম্পর্টেন্ট কাজ আফটার তুমি চেক রিপাবলিক এসে পৌঁছাচ্ছ। তো এই ছিল চেক রিপাবলিকের দুটো বেসিক ভিসা প্রসেস যেটা বললাম। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমার জানা থাকলে আমি অবশ্যই রিপ্লাই করব। তো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে পরের ব্লগে।